রহমান নিহত হন ঢাকায় তাঁর ধানমন্ডির বাসভবনে। 2 মে শেখ হাসিনা ও শেখ রেহানা তখন বিদেশে, ফলে এই দুজনেই কেবল প্রাণে বাঁচেন। স্ত্রী শেখ হাসিনা ও শ্যালিকা শেখ রেহানা যেভাবে পিতা, মাতা আর ভাইদের মৃত্যুর খবর পেয়েছিলেন তা নিয়ে লিখেছিলেন পরমাণু বিজ্ঞানী এবং শেখ হাসিনার স্বামী ডক্টর এম ওয়াজেদ মিয়া। সালের 15ই অগস্ট দিনটি ছিল শুক্রবার। ভোর 6টার দিকে ওয়াজেদ মিয়ার ঘুম ভাঙে বেলজিয়ামে তখনকার বাংলাদেশের রাষ্ট্রদূত সানাউল হকের স্ত্রীর ডাকে। কারণ জার্মানির বন থেকে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী টেলিফোনে জরুরি কথা বলতে চান। মিস্টার চৌধুরীর সাথে কথা বলার জন্য ওয়াজেদ মিয়া স্ত্রী শেখ হাসিনাকে পাঠিয়ে দেন। কিন্তু 2-1 মিনিট পর শেখ হাসিনা ফিরে তার স্বামীকে জানান যে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী ওয়াজেদ মিয়ার সাথেই কথা বলতে চান। ওয়াজেদ মিয়ার বর্ণনা অনুযায়ী শেখ হাসিনাকে তখন ভীষণ চিন্তিত এবং উৎকণ্ঠিত দেখাচ্ছিল। টেলিফোন ধরার জন্য ওয়াজেদ মিয়া দ্রুত নিচে নামেন। তখন সেখানে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় মাথা নিচু করে পায়চারি করছিলেন সানাউল হক। ফোনের রিসিভার ধরতেই অপর প্রান্ত থেকে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী বলেন, আজ ভোরে বাংলাদেশে কু হয়ে গেছে, আপনারা প্যারিস যাবেন না, রেহানা ও হাসিনাকে কথা জানাবেন না, এক্ষুনি আপনারা আমার এখানে বনে চলে আসুন। শেখ হাসিনার স্বামী প্রয়াত বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়া তার বইয়ে এভাবে বর্ণনা করেছেন তখনকার ঘটনা প্রবাহ। 1993 সালে প্রকাশিত বইটির শিরোনাম বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ। 1975 সালের 15ই অগস্ট শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নিয়ে ডক্টর ওয়াজেদ মিয়ার ব্রাসেলস থেকে প্যারিসে যাওয়ার কথা ছিল। টেলিফোনে কথা বলার পর ওয়াজেদ মিয়া যখন বাসার উপরে যান তখন শেখ হাসিনা অশ্রুজড়িত কণ্ঠে ওয়াজেদ মিয়ার কাছে জানতে চান রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর সঙ্গে তার কী কথা হয়েছে। তখন ওয়াজেদ মিয়া স্ত্রীকে জানান যে রাষ্ট্রদূত চৌধুরী তাদের প্যারিস যাত্রা বাতিল করে সেদিনই জার্মানির বনে ফিরে যেতে বলেছেন। শেখ হাসিনা এবং শেখ রেহানা দুজনেই কাঁদতে কাঁদতে বলেন যে নিশ্চয়ই কোনো দুঃসংবাদ আছে যেটি ওয়াজেদ মিয়া তাদের বলতে চাইছেন না। আর তখন শেখ হাসিনা এবং শেখ রেহানা বলেন যে প্যারিসের যাত্রা বাতিল করার কারণ পরিষ্কারভাবে না বললে তারা সে বাসা ছেড়ে অন্য কোথাও যাবেন না। বাধ্য হয়ে ওয়াজেদ মিয়া তখন বলেন যে বাংলাদেশে কি একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে যার জন্য আমাদের প্যারিস যাওয়া যুক্তিসঙ্গত হবে না। কথা শুনে তারা 2 বোন কান্নায় ভেঙে পড়ে। তাদের কান্নায় ছেলেমেয়েদের ঘুমও ভেঙে যায়। এভাবেই বর্ণনা করেছেন ওয়াজেদ মিয়া। সকাল 10:30টার দিকে তারা ব্রাসেলস ছেড়ে জার্মানির বনের উদ্দেশ্যে রওনা হন। বিকেল 4:30টার দিকে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর বাসায় গিয়ে পৌঁছান তারা। সেদিন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন তৎকালীন যুগোস্লাভিয়া সফর শেষে বাংলাদেশে ফেরার পথে ফ্রাঙ্কফুটে যাত্রাবিরতি করেন এবং পরে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর বাসায় ওঠেন। ডক্টর কামাল হোসেন, হুমায়ুন রশিদ চৌধুরী এবং তার স্ত্রী এই 3 জন মিলে কান্নায় ভেঙে পড়া শেখ হাসিনা ও শেখ রেহানাকে ধরাধরি করে বাসার ভেতরে নিয়ে যান। বিষয়টিকে এভাবেই বর্ণনা করেছেন ডক্টর ওয়াজেদ মিয়া তার বইতে। তখন ড্রয়িং রুমে বসে ডক্টর কামাল হোসেন, হুমায়ুন রশিদ চৌধুরী এবং ওয়াজেদ মিয়া উৎকণ্ঠিত অবস্থায় বিবিসি, ভয়েস অফ আমেরিকা এবং অন্যান্য রেডিও স্টেশন থেকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেন। এরই ফাঁকে হুমায়ুন রশিদ চৌধুরীকে ঘরের বাইরে নিয়ে ওয়াজেদ মিয়া ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চান। নিরাপদ স্থানে না পৌঁছানো পর্যন্ত শেখ হাসিনা এবং শেখ রেহানাকে কোনো কিছুই জানানো হবে না, এই শর্তে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী ওয়াজেদ মিয়াকে বলেন, বিবিসির এক ভাষ্য অনুসারে রাসেল ও বেগম মুজিব ছাড়া আর কেউই বেঁচে নেই এবং ঢাকাস্থ ব্রিটিশ মিশন কর্তৃক প্রচারিত এক বিবরণীতে বলা হয়েছে যে বঙ্গবন্ধুর পরিবারের কেউই বেঁচে নেই। এমন অবস্থায় হুমায়ুন রশিদ চৌধুরী, যিনি 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতীয় সংসদের স্পিকার হয়েছিলেন, তিনি মনে করেছিলেন যে একমাত্র ভারতে আশ্রয় নেওয়াটা তাদের জন্য নিরাপদ হবে। 16ই অগস্ট ডক্টর কামাল হোসেন লন্ডনের উদ্দেশ্যে যাত্রার জন্য বন বিমানবন্দরে যান। বিমানবন্দর থেকে বিদায় নেওয়ার সময় ডক্টর ওয়াজেদ মিয়া ডক্টর কামাল হোসেনকে একটি অনুরোধ করেন। ডক্টর কামাল হোসেনের হাত ধরে ওয়াজেদ মিয়া বলেন, খন্দকার মোশতাক আহমদ খুব সম্ভবত আপনাকে পররাষ্ট্রমন্ত্রী রাখার চেষ্টা করবেন। অনুগ্রহ করে আমার কাছে ওয়াদা করুন যে আপনি কোনো অবস্থাতেই খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে আপোষ করে তার মন্ত্রিপরিষদে যোগ দেবেন না।
ডক্টর কামাল হোসেন তখন ওয়াজেদ মিয়াকে যে উত্তর দিয়েছিলেন সেটি ছিল এরকম: ডক্টর ওয়াজেদ, প্রয়োজন হলে বিদেশে মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু কোনো অবস্থাতেই খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে এ ব্যাপারে আপোষ করে আমি দেশে ফিরতে পারি না। 16ই অগাস্ট রাত 11টার দিকে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী এবং তার স্ত্রী ওয়াজেদ মিয়াকে সাথে নিয়ে বাইরে যান। উদ্দেশ্য ছিল ওয়াজেদ মিয়াকে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তার সাথে পরিচয় করিয়ে দেওয়া। নির্ধারিত স্থানে ভারতীয় দূতাবাসের সেই কর্মকর্তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর হুমায়ুন রশিদ চৌধুরী ও তার স্ত্রী সেখান থেকে চলে যান। তখন ভারতীয় দূতাবাসের ওই কর্মকর্তা ওয়াজেদ মিয়াকে রাষ্ট্রদূতের বাসায় নিয়ে যান। তখন জার্মানিতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন একজন মুসলমান সাংবাদিক। আলোচনার এক পর্যায়ে রাষ্ট্রদূত ওয়াজেদ মিয়াকে বলেন যে ভারত সরকারের কাছে তা ঠিক কী চান সেটা লিখে দিতে। এই কথা বলে রাষ্ট্রদূত একটি সাদা কাগজ ও কলম এগিয়ে দেন ওয়াজেদ মিয়ার দিকে। সে কাগজে ওয়াজেদ মিয়া যা লিখেছিলেন সেটি ছিল এরকম: শালিকা রেহানা, স্ত্রী হাসিনা, শিশু ছেলে জয় ও শিশু মেয়ে পুতুল এবং আমার নিজের কেবলমাত্র ব্যক্তিগত নিরাপত্তা এবং প্রাণ রক্ষার জন্য ভারত সরকারের নিকট কামনা করি রাজনৈতিক আশ্রয়। সে কঠিন সময়ে ওয়াজেদ মিয়া, শেখ হাসিনা, শেখ রেহানার হাতে কোনো টাকা ছিল না। শেখ হাসিনা এবং শেখ রেহানা দুজনেই $25 সাথে নিয়ে দেশ থেকে এসেছিলেন। রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী ওয়াজেদ মিয়াকে জিজ্ঞেস করেছিলেন তাদের কোনো টাকা পয়সা লাগবে কিনা। শেখ হাসিনার সাথে কথা বলে ওয়াজেদ মিয়া জানান 1000 খানেক জার্মান মুদ্রা দিলেই তারা মোটামুটি চালিয়ে নিতে পারবেন। 18ই অগস্ট বন শহর থেকে 350 কিলোমিটার দূরে কার্লসরুয়ে শহরে যান ওয়াজেদ মিয়া, শেখ হাসিনা এবং শেখ রেহানা। সেখানে গবেষণা সংক্রান্ত কিছু কাগজ এবং বই ছিল ওয়াজেদ মিয়ার। এছাড়া আরও কিছু কাজ সম্পন্ন করার প্রয়োজন ছিল। 23শে অগস্ট সকালে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তা ওয়াজেদ মিয়াকে টেলিফোন করে জানান যে ভারতীয় দূতাবাসের একজন ফার্স্ট সেক্রেটারি কার্লসরুয়েতে তাদের সঙ্গে দেখা করবেন। সেদিন দুপুরে 2টার দিকে ওই কর্মকর্তা ওয়াজেদ মিয়ার সাথে দেখা করে বলেছিলেন পরের দিন অর্থাৎ 24শে অগস্ট সকাল 9টায় তাদের ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী ভারতীয় দূতাবাসের ওই কর্মকর্তা 24শে অগস্ট তাদের ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে নিয়ে যান। তবে তাদের গন্তব্যের বিষয়টি সম্পূর্ণ গোপন রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে 25শে অগস্ট সকাল 8:30টার দিকে দিল্লির বিমানবন্দরে পৌঁছান শেখ রেহানা, শেখ হাসিনা, ওয়াজেদ মিয়া এবং তাদের 2 সন্তান। কিন্তু বিমানবন্দরে নামার পর তাদের প্রায় 4 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। ভারত সরকারের 2 কর্মকর্তা দুপুরের দিকে তাদেরকে বিমানবন্দর থেকে নিয়ে যান নয়াদিল্লির ডিফেন্স কলোনির একটি বাসায়। ওই বাসায় ছিল একটি ড্রয়িং কাম ডাইনিং রুম এবং 2টো শয়নকক্ষ, যার প্রত্যেকটির সাথে একটি করে বাথরুম। ওই বাড়ির বাইরে না যাওয়া, সেখানকার কারো কাছে পরিচয় না দেওয়া এবং দিল্লির কারো সাথে যোগাযোগ না রাখা, ভারতের কর্মকর্তারা এই 3টি পরামর্শ দিয়েছিলেন তাদের। ভারতে তখন জরুরি অবস্থা চলছিল। বাংলাদেশ সম্পর্কে তেমন কোনো খবরাখবর ভারতের পত্রিকায় ছাপা হচ্ছিল না। কাজেই তখনকার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন ওয়াজেদ মিয়া, শেখ হাসিনা এবং শেখ রেহানা। এভাবেই কেটে যায় তাদের 2 সপ্তাহ। ইতোমধ্যে ভারত সরকারের একজন যুগ্ম সচিব শেখ হাসিনা এবং ওয়াজেদ মিয়াকে জানান যে তাদের একটি বিশেষ বাসায় নেওয়া হবে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য। সেদিন রাত 8টায় ভারতীয় কর্মকর্তাদের সাথে ওয়াজেদ মিয়া এবং শেখ হাসিনা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাসায় পৌঁছান। প্রায় 10 মিনিট পরে ইন্দিরা গান্ধী কক্ষে প্রবেশ করে শেখ হাসিনার পাশে বসেন। এরপর ইন্দিরা গান্ধী ওয়াজেদ মিয়ার কাছে জানতে চান 15ই অগস্টের ঘটনা সম্পর্কে তারা পুরোপুরি অবগত রয়েছেন কিনা। জবাবে ওয়াজেদ মিয়া রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর বরাত দিয়ে রয়টার্স পরিবেশিত এবং ঢাকাস্থ ব্রিটিশ মিশন কর্তৃক প্রচারিত 2টো ভাষ্যের কথা উল্লেখ করেন। তখন ইন্দিরা গান্ধী সেখানে উপস্থিত এক কর্মকর্তাকে 15ই অগস্টের ঘটনা সম্পর্কে সর্বশেষ প্রাপ্ত তথ্য জানাতে বলেন। তখন ওই কর্মকর্তা ইন্দিরা গান্ধীকে জানান যে শেখ মুজিবুর রহমানের পরিবারের কেউই বেঁচে নেই। এই সংবাদ শুনে শেখ হাসিনা কান্নায় ভেঙে পড়েন। ইন্দিরা গান্ধী তখন শেখ হাসিনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবার চেষ্টা করেন। শেখ হাসিনাকে সান্ত্বনা দেওয়ার সময় ইন্দিরা গান্ধী যে কথাগুলো বলেছিলেন সেটি ওয়াজেদ মিয়া তার বইতে বর্ণনা করেছেন এভাবে। তিনি লিখেছেন, তুমি যা হারিয়েছ তার কোনোভাবেই পূরণ করা যাবে না। তোমার একটি শিশু ছেলে ও মেয়ে রয়েছে। এখন থেকে তোমার ছেলেকেই তোমার আব্বা আর তোমার মেয়েকে তোমার মা হিসেবে ভাবতে হবে। এছাড়াও তোমার বোন ও তোমার স্বামী রয়েছে তোমার সঙ্গে। এখন
তোমার ছেলে মেয়ে এবং বোনকে মানুষ করার ভার তোমাকেই নিতে হবে। অতএব এখন তোমার কোনো অবস্থাতেই ভেঙে পড়লে চলবে না। ওই মেয়াদে 1976 সালের ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকাকালে এটাই ছিল শেখ হাসিনা এবং ওয়াজেদ মিয়ার সঙ্গে ইন্দিরা গান্ধীর একমাত্র সাক্ষাৎ।